নীরব ঘূর্ণাবর্ত বাংলাদেশে কি আল কায়দা সংশ্লিষ্ট নেটওয়ার্ক আবার মাথাচাড়া দিচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ একসময় জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। দীর্ঘদিনের ধারাবাহিক অভিযান, গোয়েন্দা নজরদারি ও সামাজিক প্রতিরোধের ফলে সেই হুমকি নিয়ন্ত্রণে আসে। এমনটাই ছিল রাষ্ট্রের দাবি। কিন্তু সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে, আল কায়দা সংশ্লিষ্ট নেটওয়ার্ক কি আবার সক্রিয় হচ্ছে? এই উদ্বেগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত আব্দুল্লাহ মাইমুন। কারাগার থেকে জামিনে মুক্তির পর তার অতীত, যোগাযোগ ও সম্ভাব্য পুনঃসংযোগ নিয়ে প্রশ্ন উঠেছে। রাষ্ট্রীয় ব্যাখ্যা একরকম, নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা আরেক রকম। এই দ্বন্দ্বই পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এক ব্যক্তির প্রেক্ষাপট, বৃহত্তর উদ্বেগ। বিভিন্ন নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী 2014 থেকে 2015 সময়কালে আব্দুল্লাহ মাইমুন উগ্রবাদী কার্যক্রমে সক্রিয় ছিলেন। সে সময় তিনি হানিন ইলদারম ছদ্মনামে চরমপন্থী লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন এবং আল কায়দার অনলাইন ফোরাম দাওয়া ইলাল্লাহ এর সদস্য ছিলেন এমন অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে আল কায়দার অভ্যন্তরীণ কাঠামোর অংশ হিসেবে পরিচিত শারকিয়া নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার কথাও উঠে আসে। সূত্রগুলো বলছে, পাহাড়ি এলাকায় অবস্থিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে অংশগ্রহণের সময় তার ভিডিও ধারণ করা হয়েছিল, যা পরে গোয়েন্দা নজরে আসে। যদিও এসব অভিযোগের সবকিছু এখনও প্রকাশ্যে বিচারিকভাবে প্রমাণিত হয়নি, তবু একটি প্রশ্ন অনিবার্য হয়ে উঠেছে: অতীতে উগ্রবাদে যুক্ত ব্যক্তিদের মুক্তি বর্তমান নিরাপত্তা বাস্তবতায় কী বার্তা দেয়? রাষ্ট্রীয় অবস্থান বনাম বিশ্লেষকদের শঙ্কা। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এক বক্তব্যে বলেন, বাংলাদেশে কোনো জঙ্গি নেই। সরকারি ব্যাখ্যায় বলা হচ্ছে, বর্তমানে দেশের কারাগার বা রাষ্ট্রীয় বাহিনীর হেফাজতে কোনো সক্রিয় জঙ্গি সংগঠন কার্যক্রম চালাচ্ছে না। অতীতে সংশ্লিষ্ট অনেকেই স্বাভাবিক নাগরিক জীবনে ফিরে এসেছেন। রাষ্ট্রের ভাষ্যে এটি একটি স্বস্তির বার্তা। তবে রাজনৈতিক বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞের একাংশ এই বক্তব্যে সন্তুষ্ট নন। তাদের যুক্তি, সক্রিয় জঙ্গি নেই বলা আর নেটওয়ার্ক পুনর্গঠনের ঝুঁকি নেই বলা এক নয়। ইতিহাস বলছে, উগ্রবাদী সংগঠনগুলো প্রকাশ্যে অস্ত্র ধারণের আগেই নীরবে যোগাযোগ, অর্থায়ন, অনলাইন প্রচার ও রিক্রুটমেন্ট জোরদার করে। অনলাইন পরিসর, নতুন যুদ্ধক্ষেত্র। বিশ্লেষকদের মতে, আজকের উগ্রবাদ আগের মতো শুধু পাহাড়, জঙ্গল বা গোপন আস্তানায় সীমাবদ্ধ নয়। অনলাইন ফোরাম, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, ছদ্মনামধারী অ্যাকাউন্ট, এসবই আধুনিক জঙ্গিবাদের হাতিয়ার। অতীতে যেসব ব্যক্তি উগ্রবাদী লেখালেখি বা প্রচারে যুক্ত ছিলেন, তাদের পুনরায় সক্রিয় হওয়ার সম্ভাবনা নিরাপত্তা ঝুঁকি বাড়ায়, এমনটাই মত বিশেষজ্ঞদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু প্রতিবেদনে অভিযোগ উঠেছে, মুক্তিপ্রাপ্তদের কেউ কেউ রাজনৈতিক বা প্রশাসনিক পরিসরের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন। এসব দাবি সরকারি পর্যায়ে নিশ্চিত না হলেও বিশ্লেষকদের মতে এ ধরনের অভিযোগই কঠোর নজরদারির প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। সংখ্যার ভাষা, অতীত কী বলছে? একাধিক সূত্রের দাবি, 2001 সালের দিকে বাংলাদেশে প্রায় 3000 আল কায়দা সংশ্লিষ্ট অস্ত্রসহ সদস্য সক্রিয় ছিল। 2009 থেকে 2022 সময়কালে ধারাবাহিক অভিযানে অধিকাংশ গ্রেফতার ও কারাবন্দী হওয়ায় সংগঠনটির কার্যক্রম কার্যত নিয়ন্ত্রণে আসে। এমনটাই ছিল নিরাপত্তা সংস্থার মূল্যায়ন। এই সময়কালে রাষ্ট্রের কৌশল ছিল 3 স্তর বিশিষ্ট: 1. কঠোর আইন শৃঙ্খলা ও গোয়েন্দা অভিযান, 2. আর্থিক প্রবাহে নজরদারি, 3. সামাজিক প্রতিরোধ ও কাউন্টার ন্যারেটিভ। এই সমন্বয়ের ফলেই উগ্রবাদ নিয়ন্ত্রণে আসে, এমনটাই বিশ্বাস করা হতো। রাজনৈতিক প্রেক্ষাপট ও শূন্যতার ঝুঁকি। তবে অভিযোগ রয়েছে, 2024 সালের জুলাই আন্দোলনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সুযোগে গত প্রায় 15 মাসে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সমালোচকদের আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে নিরাপত্তা ব্যবস্থায় যে শূন্যতা সৃষ্টি হয়, উগ্রবাদী নেটওয়ার্ক সেটাকেই কাজে লাগায়। বিশেষজ্ঞরা বলেন, উগ্রবাদ কখনোই সরাসরি শক্তি প্রদর্শনের মাধ্যমে ফিরে আসে না। তারা ফিরে আসে বিভাজন, বিভ্রান্তি ও অনিশ্চয়তার ভাগ দিয়ে। আঞ্চলিক যোগসূত্র, সীমান্তের ওপারের গল্প। নিরাপত্তা সূত্রগুলো আরও অভিযোগ করেছে, আল কায়দার সঙ্গে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা গোষ্ঠীর একটি অংশ, কুকি চীন সশস্ত্র গোষ্ঠী এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কিছু অংশের সম্ভাব্য সমন্বয়ের তথ্য পাওয়া যাচ্ছে।
যদিও এসব অভিযোগ এখনও সরকারি পর্যায়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি, তবু আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে এ ধরনের সংযোগের সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচিত। রোহিঙ্গা সংকটের দীর্ঘায়ন, সীমান্ত অঞ্চলের দুর্বলতা এবং আঞ্চলিক সংঘাত সব মিলিয়ে ঝুঁকির মানচিত্র জটিল হয়ে উঠেছে। কেন এখন উদ্বেগ বাড়ছে? বিশ্লেষকদের মতে ৩টি কারণ একসঙ্গে কাজ করছে। রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক মনোযোগের বিচ্যুতি, অনলাইন প্রচারের সহজলভ্যতা, কারামুক্তির পর পর্যাপ্ত পুনর্বাসন ও নজরদারির ঘাটতি। এই ৩টি যদি একসঙ্গে ঘটে তাহলে উগ্রবাদী নেটওয়ার্কের পুনর্গঠন সময়ের ব্যাপার মাত্র, এমনটাই তাদের আশঙ্কা। রাষ্ট্র কী করছে, কী করা দরকার? সরকারি ভাষ্যে জোর দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে, গোয়েন্দা নজরদারি চলছে, কোনো সক্রিয় নেটওয়ার্ক নেই। তবে বিশেষজ্ঞদের সুপারিশ আরও বিস্তৃত। মুক্তিপ্রাপ্তদের ক্ষেত্রে ঝুঁকিভিত্তিক নজরদারি, অনলাইন প্ল্যাটফর্মে কাউন্টার এক্সট্রিমিজম ইউনিট জোরদার, আর্থিক লেনদেনে কঠোর ট্র্যাকিং, সীমান্ত এলাকায় সমন্বিত আঞ্চলিক সহযোগিতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বচ্ছতা। নিরাপত্তা প্রশ্নে রাষ্ট্রের স্পষ্ট যোগাযোগ জন আস্থার জন্য অনিবার্য। সাধারণ মানুষের ভয় অদৃশ্য কিন্তু বাস্তব। উগ্রবাদী হামলার স্মৃতি এখনও মানুষের মনে তাজা। একটি গুজব, একটি ভিডিও বা একটি বিতর্কিত মুক্তি সবই আতঙ্ক বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে জনমনে আতঙ্কই উগ্রবাদীদের লক্ষ্য। তাই আতঙ্ক কমাতে তথ্যভিত্তিক, সময়োপযোগী বার্তা প্রয়োজন। মিডিয়ার ভূমিকা, সতর্কতা বনাম সেন্সেশন। এই মুহূর্তে মিডিয়ার দায়িত্ব দ্বিমুখী। একদিকে সতর্ক করা, অন্যদিকে যাচাই ছাড়া আতঙ্ক না ছড়ানো। বিশ্লেষণমূল্যী রিপোর্টিংই পারে এই ভারসাম্য রক্ষা করতে। নীরবতাই কি সবচেয়ে বড় ঝুঁকি? সব মিলিয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আবার সেই অন্ধকার অধ্যায়ের দিকে এগোচ্ছে? সরকারি ভাষ্য স্বস্তিদায়ক, কিন্তু বিশ্লেষকদের সতর্কতা উপেক্ষা করার মতো নয়। ইতিহাস বলেছে উগ্রবাদকে হালকাভাবে নেওয়ার মূল্য রাষ্ট্রকে বারবার দিতে হয়েছে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি ভবিষ্যতে গুরুতর আকার ধারণ করতে পারে। এই সতর্কতাই আজকের সবচেয়ে বড় বার্তা। নিরাপত্তা মানে শুধু অস্ত্র নয়, এটি নজরদারি, সমন্বয়ে, স্বচ্ছতা ও জন আস্থা, এই 4 স্তম্ভের ওপর দাঁড়িয়ে। বাংলাদেশের জন্য সময়টা এখন নির্ণয়ের, নীরবতা নয়, দায়িত্বশীল প্রস্তুতির।